ন্যায়যাত্রায় তার গাড়ির ওপর কাজ করলো, তিনি যখন এই রাজ্যে ছিলেন, কিভাবে দেখছেন বিষয়টা? কি কোশ্চেন করুন? হ্যাঁ বলো। সাম্প্রতিককালে পশ্চিমবঙ্গে একটা পাথর ছোঁড়ার সংস্কৃতি তৈরি হয়েছে। অতীতেও জেপি নাড্ডার কনভয়ের ওপরে পাথর ছোঁড়া হয়েছে, সাংবাদিকদের গাড়ির ওপরে পাথর ছোঁড়া হয়েছে, বিজেপির সমস্ত রাজ্য নেতার গাড়ির ওপরে পাথর ছোঁড়া হয়েছে। এটা চলছে এখন পশ্চিমবঙ্গে, এটাই বর্তমান রাজনৈতিক সংস্কৃতি। তবে আজকের ঘটনাটা নিয়ে মানুষ একটু চিন্তাভাবনা করছেন, কারণ এখানে তো আবার তিন ভাই বোনের ব্যাপার আছে না, কংগ্রেস, সিপিএম, তৃণমূল কংগ্রেস। তা ওদের মধ্যে আলাপ আলোচনা করে বা ওদের কোনো আভ্যন্তরীণ সমীকরণের জন্য সবাই মিলেমিশে ছুঁড়েছে কিনা সেটাও কিন্তু ভেবে দেখা দরকার। এটা কি জোটে কোনো রিয়াকশন হবে ন্যাশনালে এই ঘটনায়? কোথায় জোট? জোট তো এখন মর্গে, জোটের তো পোস্টমর্টম চলেছে। একটা অভিযোগ অধীর রঞ্জন চৌধুরী করছেন যে যদি আরেকটু নিরাপত্তা বাড়ানো হতো, নিরাপত্তা রক্ষীর সংখ্যা বা পুলিশের সংখ্যা বাড়ানো হতো, তাহলে হয়তো এরকম একটা ঘটনা ঘটতো না। এটা যখন ওই দিল্লিতে ওরা একটা চা চক্র যখন হয় না, চা, ফিশ ফ্রাই কিংবা নৈশভোজ, ওই সীতারাম ইয়েচুরি, মমতা বন্দ্যোপাধ্যায়, রাহুল গান্ধী, সোনিয়া গান্ধী, অদিত চৌধুরী একসঙ্গে যখন থাকেন, ওই সময় ব্যাপারটা একটু আলোচনা করে নিলে ভালো হবে। একটা প্রশ্ন খুব স্বাভাবিকভাবে উঠে আসছে যে ইন্ডিয়া জোটে যাদেরকে একসঙ্গে আমরা পাশাপাশি দেখেছি, এই মমতা বন্দ্যোপাধ্যায়, রাহুল গান্ধী অর্থাৎ কংগ্রেস, তৃণমূল, সেই রাহুল গান্ধীর ভারত জোড়ো ন্যায়যাত্রা যখন এ রাজ্যে আসছে, আমরা আগের দিন মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য শুনেছি, তিনি বলছেন যে তাকে জানানো হয়নি যে ভারত জোড়ো ন্যায়যাত্রা এ রাজ্যের ওপর এ রাজ্য দিয়ে যাবে এবং কোন রুটে যাবে, এইরকম একটা বক্তব্য আমরা শুনেছি। অর্থাৎ একটা রাজনৈতিক টানাপোড়েনের জেরেই কি এইরকম একটা ঘটনা ঘটছে? আপনার কি মনে হয়? এটা আমার ঠিক খুব একটা উৎসাহ নেই জানার, কারণ আমরা জানি জোট মারা গেছে, জোটের পোস্টমর্টম চলছে। কে প্রকৃত দায়ী, কোনটা টানাপোড়েনের জন্য প্রাণ গেছে কিনা সেটা খতিয়ে দেখতে একটু দেরি হচ্ছে। তবে এটা নিশ্চিত থাকবেন যে মার্চ মাসের মাঝামাঝি ডেথ সার্টিফিকেট পেয়ে যাবেন। বিএসএফ এর লাইন ম্যানেজমেন্ট করছিল গত ভোটে, লাইন মানে ভোটের লাইন ম্যানেজমেন্ট করছিল। ওরা চলে যাবে, আমি থাকবো, আমার সব মনে থাকবে। ভোটারদের কি বোঝাতে চেয়েছেন মুখ্যমন্ত্রী? রাজনৈতিক নেতারা চলে যায়, কিন্তু সরকারি যে মেশিনারি সেটা থেকে যায়। বিএসএফও থাকবে, ইডিও থাকবে, সিবিআইও থাকবে, সিআইএসএফ থাকবে, পশ্চিমবঙ্গের রাজ্য পুলিশও থাকবে, তার সিআইডিও থাকবে, কিন্তু উনি চলে যাবেন। এনআরসি বিএসএফ জটের মাঝখানে রাহুলের ন্যায়যাত্রায় সুজন সেলিম সঙ্গী হচ্ছেন, কিভাবে দেখছেন? এনআরসি এবং বিএসএফ জট, এই যে বিএসএফ কে নিয়ে যা বলছেন, তার মাঝখানে রাহুলের সঙ্গে ন্যায়যাত্রায় সুজন এবং সেলিম সঙ্গী হচ্ছেন, কিভাবে দেখছেন? শূন্যের সঙ্গে শূন্যের যোগফল শূন্য, শূন্যকে শূন্য দিয়ে গুণ করলে তার ফলাফল শূন্য। এই মুহূর্তে পশ্চিমবঙ্গে এই দুটো রাজনৈতিক শক্তি কার্যত অপ্রাসঙ্গিক। সামনে যে লোকসভা নির্বাচন, সেই নির্বাচন স্থায়িত্বের নির্বাচন, স্থিতিশীল অর্থনীতির নির্বাচন, একটি নির্ণায়ক সরকারের নির্বাচন এবং সর্বোপরি নরেন্দ্র মোদী বিশ্বব্যাপী জনপ্রিয়তা, তার অপার গ্রহণযোগ্যতার নির্বাচন। এই নির্বাচনে কে কার পাশে গিয়ে বসলেন, কার সঙ্গে গাছের আড়ালে কথা বললেন, তার কোনো গুরুত্ব নেই। পাহাড়ে নিয়োগ দুর্নীতি, এবার আদালতে সিআইডি জমা দেওয়ার চিঠিতে পার্থ তৃণাঙ্কুরের নাম। পার্থ এবং বিনয় তামাং এই দুর্নীতির মাস্টার মাইন্ড বলে উল্লেখ করা হলো। এক সরকারি আধিকারিক চিঠি লিখলেন বিচারপতিকে। দেখুন, গোটা নিয়োগ প্রক্রিয়াটা একটা প্রাতিষ্ঠানিক দুর্নীতি, আর এই দুর্নীতি তো দু একটি জেলার মধ্যে সীমাবদ্ধ নেই। তো স্বাভাবিকভাবেই সাগর থেকে পাহাড় পর্যন্ত এই দুর্নীতির ব্যাপ্তি কোনো না কোনোভাবে স্থানীয় নেতা, স্থানীয় ভিন্ন দলের নেতা, তৃণমূলের সহযোগী, পঞ্চায়েতের সদস্য, সবাই এর সঙ্গে যুক্ত। গোটা দল এবং দলের সহযোগীরা তারা ঐক্যবদ্ধভাবে এই লুটকে সংগঠিত করেছিল।
শাহজাহান গ্রেপ্তার হয় না, নরেন্দ্রপুরে স্কুলের ঘটনায় বারবার প্রশ্নের মুখে পুলিশের ভূমিকা, এটা কিভাবে দেখছেন বলুন তো আপনারা? দেখুন, নরেন্দ্রপুরের স্কুলের ঘটনা, শাহজাহানের গ্রেপ্তারের না হওয়া, এগুলো সব একই ব্যাপার, একই সূত্রে বাঁধা। কারণ তৃণমূল কংগ্রেস একটা নির্দিষ্ট গাইডলাইন তৈরি করেছে। সেই গাইডলাইনে কোনো দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ করলে তার কণ্ঠস্বর বাজেয়াপ্ত করা হবে, তাকে আক্রান্ত ক্ষতবিক্ষত করে দেওয়া হবে। আর যদি কোর্টের নির্দেশে কোনো জায়গায় সত্য উদ্ঘাটনের চেষ্টা করার জন্য তদন্তকারী সংস্থা তদন্ত করে, তাহলে সর্বোচ্চ আদালতে গিয়ে বা গায়ের জোরে বা রাজনৈতিক আক্রমণের মধ্যে দিয়ে সেটাকে প্রতিহত করা হবে। দুটো বিষয়ই এক। পুলিশ বলে আলাদা কিছু নেই এখানে, পুরোটাই তৃণমূল। তো তৃণমূলের যেটা রূপরেখা, সেটাই বাস্তবায়িত করেছে শাহজাহান, সেটাই বাস্তবায়িত হয়েছে নরেন্দ্রপুরের স্কুলে। ডালু, মালদার ডালু তৃণমূলের সঙ্গে জোটের পক্ষে সওয়াল করেছিলেন কিছুদিন আগে, তিনি কি এবার তৃণমূলে যাচ্ছেন? দেখুন, কংগ্রেস আর তৃণমূল কংগ্রেস এই মা মেয়ের ব্যাপারে তো আমরা ঢুকতে যাই না। কংগ্রেসের হয়ে নির্বাচিত হয় আর হয়ে তৃণমূলের গর্তে গিয়ে তারা আশ্রয় নেয়। তো এটাই তো চলছে, এটা দীর্ঘদিন ধরে চলছে, তো যাওয়া আসার খেলা। এই কারণেই এবার লোকসভাতেও পশ্চিমবঙ্গের মানুষ কংগ্রেসকেও শূন্য করে দেবে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অপরাধ বাড়ছে, বিশেষভাবে সক্ষম ছাত্রীর আত্মহত্যার ঘটনায় ফের কাটাছেঁড়া শুরু যাদবপুরে। দেখুন, এখনো যাদবপুরের পরিবেশকে নিয়ন্ত্রণে আনা যায়নি, এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। যাদবপুরের মতো এত উচ্চ উৎকর্ষের একটা বিশ্ববিদ্যালয়ের প্রতিনিয়ত এই ধরনের ঘটনা ঘটা এই রাজ্যের পক্ষে শুধু উদ্বেগের বিষয় নয়, সারা দেশের মানুষ বিষয়টিকে দেখছে। এর সঙ্গে আমাদের রাজ্যের সংস্কৃতি যেরকম যুক্ত, শিক্ষা সেরকম যুক্ত, তার সঙ্গে একটা জাতীয় খ্যাতিসম্পন্ন একটা বিশ্ববিদ্যালয়, যার আন্তর্জাতিক ক্ষেত্রেও পরিচিতি আছে, তার যদি এ ধরনের ঘটনার প্রতিদিন দেখতে হয়, তো এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। এবং আমরা চাই এই পরিস্থিতির একটা অবসান হোক। শেষ প্রশ্ন, কেউ রাহুলও আজকে মালদাতে, আবার মমতাও আজকে মালদাতে। একটা সময় রং উঠেছিল যে রাহুল মমতা বৈঠা হতে পারে, এই মুহূর্তে দাঁড়িয়ে সেই সম্ভাবনাটা অত্যন্ত কম। দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে রাহুল গান্ধীর পশ্চিমবঙ্গে মিটিং হবে কি হবে না, এটা নিয়ে পশ্চিমবঙ্গের মানুষের কোনো আগ্রহ নেই। তারা জানেন যে তৃণমূল কংগ্রেস এখানে কংগ্রেসকে আক্রমণ করে, অধীরবাবু তৃণমূল কংগ্রেসকে আক্রমণ করেন, আর দিল্লিতে গিয়ে নৈশভোজে একসঙ্গে মিলিত হয়ে তৃণমূলের প্রাতিষ্ঠানিক দুর্নীতিকে একটা আইনসিদ্ধ স্বীকৃতি দেবার জন্য নিজেদেরই উকিল দিয়ে সেখানে সুপ্রিম কোর্টে লড়াই চালানো হয়। সুতরাং এগুলো আর পশ্চিমবঙ্গের মানুষের মনে কোনোভাবেই রেখাপাত করে না।